অভ্যুত্থানকালীন যেই বা অভ্যুত্থানকালীন যে সময়টা তৈরি হয়েছে, ওই তৈরি হওয়ার প্রেক্ষাপটটা তো নানান ধরনের অনুঘটক ছিল। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনেক ধরনের অনুঘটক ছিল। তা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় কোন জিনিসগুলো আজ মানুষের ভিতরে ক্ষোভের তৈরি করেছিল? এটা আপনার কাছে আপনি একটু মূল্যায়ন। ধন্যবাদ। অনেকগুলো কারণ, মানে গত 15 বছরে বাংলাদেশে যে রেজিমটা ক্ষমতায় ছিল, এটা নজিরবিহীন। নজিরবিহীন এই কারণে যে এর আগেও বাংলাদেশে, মানে আমরা 53 বছরে একটা স্বাধীন দেশ হওয়ার পর থেকে সরকারগুলো মোটা দাগে ব্যর্থই থাকতো। কিন্তু মোটা দাগে অত্যাচারী থাকতো। জনগণের সাথে তার একটা ঔপনিবেশিক মননের সম্পর্ক, মানে জনগণকে স্লেভ হিসেবে দেখা এবং সাধারণত দুর্নীতিপরায়ণ হওয়া, অত্যাচার করা, ভিন্ন মতকে দমন করা, এগুলো বাংলাদেশের নতুন কিছু না। কিন্তু গত 15 বছরে যেটা হয়েছে, এইটা আগে কখনো হয় নাই। যেমন একটা সরকার তিনটা নির্বাচনকে মানে না হতে দেওয়া, গায়েব করা, এটা থেকে প্রবণতা থেকে দেখে তাদের একটা প্ল্যান ছিল। তারা লম্বা, মানে যতদিন পর্যন্ত আপনার কেউ তাদেরকে ক্ষমতা থেকে না সরাতে পারছে ততদিন পর্যন্ত তারা থেকে যাচ্ছে, এবং এটা ঘোষণা দিয়ে করছে। সেটা তারা ঘোষণা দিয়ে করছে, কিন্তু তারা ভেবেছিল যে তারা আসলে আনচ্যালেঞ্জ, বিশেষত এই মার্কিন স্যাংশনের চাপ সরানোর পরে যখন চলে গেছে, তখন তারা ভাবছে যে আর তাদের কোনো কিছু ছুঁতে পারবে না। তো এই রেজিমের মধ্যে আপনার এটা কিন্তু এখন পরিষ্কার যেটা ইন্ডিয়ার সাথে লিঙ্কড ছিল এই রেজিমটা, এবং ইন্ডিয়ার একটা আপনার এখানে একটা স্থানীয় এজেন্টের মতো আর কি, সেটার সাথে আবার ইসরায়েলের প্যালেস্টাইনের সম্পর্কের একটা মিল আছে, সেটা আমরা পরে যাব। তো এটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে এখানে মানে তার ক্ষমতাটা কুক্ষিগত করার জন্য গুমের শাসন, ক্রসফায়ার, লুটপাট, তারপরে হচ্ছে আপনার সবচেয়ে বড় যেটা হচ্ছে সমাজকে, আমাদের সমাজ এমনিতেই সমাজের মধ্যে নানা দ্বিমত বা নানা ধরনের মতামত আছে। এর মধ্যে অনেক মতামত রক্ষণশীল মতামত, এটাও ঠিক, বা অনেক ইডিওলজির মধ্যে প্রতিক্রিয়াশীলতারও ব্যাপার আছে। কিন্তু একটা সমাজকে কমপ্লিটলি দুই ভাগে ভাগ করে ফেলা, হ্যাঁ, যে সেকুলার বনাম ইসলাম, এটা বাংলাদেশ সমাজে এত আগের থেকেও থাকলেও এটা এত প্রকাশ্য ছিল না। আপনি যদি খেয়াল করে দেখেন, 13 সাল থেকেই এটা এমনভাবে বাংলাদেশের সমাজ পরিসরটা শাহবাগ, শাপলা, ইসলাম, সেকুলার এইভাবে বিভক্ত হয়ে গেল, যে এইটা হচ্ছে এই রেজিমের বা এই ফ্যাসিবাদী রেজিমের প্রধান একটা শক্তির জায়গা ছিল। যে এই কারণে আমরা বলতাম যে মানে বিভাজনই ফ্যাসিবাদ আর বৈচিত্র্যই গণতন্ত্র। যেটা হলো ডিভাইড অ্যান্ড রুলের। একদম ডিভাইড অ্যান্ড রুলের চরম পরাকাষ্ঠা আর কি। এবং এটা শুধু ডিভাইড অ্যান্ড রুল না, এটা হচ্ছে আপনার পরস্পরকে মুখোমুখি করে দিয়ে একটা, মানে আপনি এই যে গণঅভ্যুত্থানটা হলো, এই গণঅভ্যুত্থানে কিন্তু আপনার বাইফার্কেশনটা খুব ক্লিয়ার ছিল। কি সেটা সেটা হলো জনগণ বনাম ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ। এটা হচ্ছে আপনার বিভাজনের ইয়েটা, যে আপনার বিভাজনটা হচ্ছে জনগণ বনাম ফ্যাসিবাদ, কিন্তু তারা এটাকে করলো সেকুলার ভার্সেস ইসলাম। জনগণ বরাবর জনগণ দাঁড় করায় দিল। হ্যাঁ, জনগণের মধ্যে সেকুলার আছে, জনগণের মধ্যে ইসলামপন্থী আছে, জনগণের মধ্যে অন্যান্য অনেক অংশ আছে। কিন্তু তারা যখন পরস্পরের সাথে মানে বিবাদে লিপ্ত হয়ে গেল, তখন হচ্ছে আপনার ফ্যাসিবাদটা আরো এটা থেকে শক্তি পেল আর কি। এবং তারা অ্যাপিস, মানে পুরো এটা, তার ভিত্তিটা, ফাউন্ডেশনটা ছিল একটা সেকুলারিজমের একটা বিশেষ বয়ানের উপর নির্ভর করে। এবং এখানকার সেকুলার এস্টাবলিশমেন্ট, যদিও আমার একটা অবজারভেশন হচ্ছে, এখানে আমরা যাদেরকে সেকুলার হিসেবে চিনি তারা আসলে থিওলজিক্যাল, সেটা সেই ব্যাখ্যায় পরে যাই। আর পরবর্তীতে তারা প্রথমত ইসলামপন্থীদেরকে দমন করেছে, এবং একটা সময় আবার কাছে টানার চেষ্টা করেছে, নানা সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। এই দুই ধরনের একটা অম্লমধুর সম্পর্কের মধ্যে দিয়ে গেছে। কোনো কোনো ইসলামপন্থী কখনো কখনো বলার চেষ্টা করেছে যে এই মানে শুধু নবী রাসূলের ইয়ে না করলেই হবে, অপমান না করলেই হবে, থাকেন আপনি 100 বছর, এগুলো বলেছে। ফলে এই রকম একটা একদিক থেকে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে একটা চরম বিভাজন তৈরি করা, তার মধ্য দিয়ে তার লুটপাটের একটা একটা সিন্ডিকেট করা। আগের সরকারগুলো যেটা ছিল, যে ধরা যায় বিএনপির আগের সরকার, 2001-06 সরকার চরম দুর্নীতিবাজ একটা সরকার ছিল, এবং অনেকগুলো ভুল স্টেপসও সে করেছে। কিন্তু পুরো একটা স্টেটকে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত করা, হ্যাঁ, প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে না দেওয়া, একটা ক্রিমিনাল সিন্ডিকেট পুরো স্টেটটাকে রান করা, নিয়ন্ত্রণ করানো। নিয়ন্ত্রণ করা। শেখ হাসিনা বা তার ধরেন তার বেনজির, তার মনির, কিংবা আওয়ামী লীগের মধ্যেও কিছু লোক, সবাই না, কিছু লোককে কাছাকাছি নিয়ে এসে এই ক্রিমিনাল সিন্ডিকেটটা দিয়ে একটা, মানে পুরো একটা যে জায়গাকে, যে আপনি একটা মাফিয়া, তন্ত্রই বলা যায়। হ্যাঁ, মাফিয়া তন্ত্র, এবং একটা একটা জনগোষ্ঠী, এটা হলো আপনার স্লেভ, এবং আপনি হলেন ওইটার একটা মাফিয়া সাম্রাজ্য করা আর কি। এই ধরনের একটা শাসনে এটা পরিণত করেছিল আর কি। তো সেইটার বাস্তবতা এই অভ্যুত্থানটা এসেছিল। কারণ হচ্ছে যে আধুনিক কালে যে আপনার জনগণ বলতে যে ধারণা, এই ধারণাটা তো কোনো না কোনোভাবে নিজেকে এক্সপ্রেস করবে। তো যখন আপনি মানে পিসফুল ওয়েতে, মানে নিয়মতান্ত্রিক উপায়ে, আমাদের গণঅভ্যুত্থানটা এটা লার্জলি পিসফুলি ছিল, যদিও কিছু ভাঙচুর বা জ্বালাপোড়ার ঘটনা ঘটেছে, কিন্তু আমি এটাকে লার্জলি পিসফুলি বলতে চাইবো। কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, মানে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন বলেন বা অন্য কোনো পদ্ধতিতে, আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়, এগুলো সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে গেল, তখন হচ্ছে এই গণ অভ্যুত্থানটা আসলো।
এবং সেখানে হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর আন্দোলন বা সমাজ সম্পর্কে যে রিডিং এবং তাদের যে রাজনৈতিক কৌশল এবং লাইন, ওইটা ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পরে হচ্ছে আপনার এই ছাত্রদের ডাকে এই অভ্যুত্থানটা হলো আর কি। এইভাবে এটাকে দেখা যেতে পারে আর কি, আমার কাছে মনে হয়। আচ্ছা, মানে এই যে আপনি একটু আগে বললেন যে আমাদের বাংলাদেশে একদম মোটা দাগে যদি বলি 71 থেকে বা 72 থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের এখানে গণতন্ত্রের প্র্যাকটিসটা ঠিক ওই অর্থে ওই একটা নাই, বা আমরা যদি একদম পলিটিক্যাল কালচারের কথা বলি, এই কালচারটা আসলে খুব বেশি জোরালোভাবে দেখা যায় না। একবার শুধু 2001 সালে খুব সম্ভবত শেখ হাসিনাই ঠিক আছে না এবার একদম সময়ের মধ্যেই ক্ষমতা দিয়েছে। হস্তান্তর করছে। এরপরে কিন্তু আগে পরে আর তেমন কোনো কোনো এই রেকর্ড নেই। রেকর্ডে নাই। তো এই সংকটটাকে এবং কি যেই অধিকারগুলো আমাদেরকে সংবিধানই দেয়, হুম। এটার জন্য 2000 মানুষ মরতে হচ্ছে, কখনো একটা মানুষ মরলেও তো সেটা মানুষ, যে মানুষের জন্য রাজনীতি। তো এই কালচারটা মানে দাঁড়াচ্ছে না কেন? আপনি কি মনে করেন যে একজন তাত্ত্বিক হিসেবে আপনি তো এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই ক্রাইসিসটা বোঝার জন্য, এবং এটা আমরা কতটা রাইটলি বুঝতে পারছি তার উপর নির্ভর করছে আমরা ছাত্রদের এখনকার রাজনীতিটা বুঝতে পারবো কি পারবো না সেটা। কারণ আপনি দেখবেন যে ছাত্রদের নিয়ে যে সমাজে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, মানে 5 তারিখের পরে, 5 তারিখ পর্যন্ত ছাত্ররা সবার মাথার মুকুট ছিল, কিন্তু 5 তারিখের পরে বিশেষত আমি এখনো বিশ্বাস করি যে জনগণ ছাত্রদেরকে আস্থা বা ভরসা করতে চায়, কিন্তু এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যে ছাত্রদের বিরোধিতা করছে, এটার কারণ হচ্ছে এখানে নিহিত বলে আমার কাছে ধারণা। সেটা কি? সেটা হচ্ছে ধরেন আপনি একটা মানে ঔপনিবেশিক শাসনের মধ্যে ছিলেন, সেটা থেকে আপনি ভাবলেন যে আমরা যদি, যারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা যদি আলাদা একটা দেশ হই পাকিস্তান, যেটাও ছিল আবার একটা ডমিনেন্ট হিন্দু জাতীয়তাবাদের একটা প্রতিক্রিয়া, সেটা আপনি করলেন। আপনি ভাবলেন যে এবার আমরা পাকিস্তানের মধ্যে শান্তিতে থাকবো, সেটা আপনি পারলেন না। 23 বছরের মধ্যে আপনি ওটা থেকে বেরোয় আসলেন। এখন বেরোয় আসার পরে আপনাকে যে একটা রাষ্ট্র গড়তে হবে, এইটা যুগ সীমাবদ্ধতা বলেন কিংবা ওই সময় আওয়ামী লীগের বা যারা নেতৃত্বে ছিল তাদের কি বলবো সংকীর্ণতার কারণে বলেন, আমরা রাষ্ট্রটা গড়তে পারি নাই। মানে আমাদের কাছে সিমিংলি মনে হবে যেন এখানে একটা রাষ্ট্র ছিল, কিন্তু এখানে কখনোই একটা, আমার আন্ডারস্ট্যান্ডিং হলো কখনোই রাষ্ট্র ছিল না। কিন্তু বিপদের জায়গাটা হচ্ছে রাষ্ট্র নাই। রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা রুহ থাকে আমি মনে করি আর কি। হ্যাঁ, এটা একটা প্রাণ থাকে। প্রাণটা হচ্ছে যে প্রাণ দিয়ে সে বুঝতে পারে যে আমাকে জাস্টিসটা যতটুকু সম্ভব, জাস্টিস তো ধরেন একটা সর্বোচ্চ ইউটোপিয়া হতে পারে, কারো কারো কাছে জাস্টিস মানে অনেক বড় কিছু ধারণা হতে পারে, কিন্তু এই যে আমি অন্যের উপর জুলুম করবো না, ধরেন এতটুকু, এইটুকু জাস্টিস যে বুঝতে পারবে, ওরকম একটা স্টেট যে আমরা করতে পারলাম না। এটার কারণ হচ্ছে ওই সময়কার আহ, আমাদের ধারণা ছিল যে স্বাধীনতা অর্জনটাই শেষ কথা। ঠিক আছে, আপনি যদি আমাদের যে বেঙ্গলি ন্যাশনালিজম, যেটা কিনা আমরা 19 শতক থেকে অনেকগুলো আইডিয়া ওখান থেকে ধার করেছি, মানে 19 শতকের যে এখানকার বেঙ্গল রেনেসা, তার কাছ থেকে অনেকগুলো ভাব ভাষা ধার করার কারণে এখানে 60-এর দশকে এসে আমরা এটা কিছু 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 ক্ষেত্রে নকল করতে গেছি, এবং নকল করতে যাওয়ার ফলে আপনাকে যে একটা মানে স্টেট করতে হবে, এই ঐতিহাসিক চৈতন্যটা ছিল না। এখন না থাকার কারণে হয়েছে, আপনি দেখবেন এটা প্রফেসর আব্দুর রাজ্জাক একটা খুব সুন্দর কথা বলেছেন। ওইটা উনি কোন কনটেক্সটে বলেছেন আমার এই মুহূর্তে পরিষ্কার মনে নাই, কিন্তু আমি এটা আমার কাজে ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ, সেটা খুব আমার কাছে, আমি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি আর কি, যে এই ঘটনাটা। সেটা উনি বলছেন যে বাংলাদেশ ইজ আ নেশন বিকজ ইট ইন্টেন্ডস টু বি আ নেশন অ্যান্ড নাথিং এলস। বাংলাদেশ একটা জাতি, কারণ সে একটা জাতি হতে চায় আর কিছুই হতে চায় না। তো এই যে আমরা জাতি হইতে চাই, এটা একটা ভালো দিকটা হচ্ছে যে আপনাকে একটা জেনোসাইড করে থামানো যায় নাই 71-এ। আচ্ছা, হ্যাঁ। কিন্তু এটার খারাপ দিকটা হলো যে আপনি 71-এর পরে আপনাকে যে একটা স্টেট হইতে হবে, ওই জাতি হওয়ার উন্মাদনার মধ্যে পড়ে আমরা স্টেট হওয়াটা শিখি নাই।